দিনু ঘোষ সেবার বিয়ে করে নতুন বউ নিয়ে গেছে গিরিডিতে। সেখানে তার বাবা মা থাকেন, সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। লোকে লোকারণ্য, কোথাও তিল ধারণের জায়গা নেই। তার উপর এই গরমের সময় রাত্রিরেই বেশি মুশকিল। এই গরমে এত লোক শোবে কোথায়? আমাদের বাড়িটা কাছেই, ঠিক হলো একদল ছেলে মেয়ে এসে শোবে সেখানে। ছেলেদের দল ছাদে শোবে আর মেয়েরা শোবে নিচে টানা বারান্দায়। প্রথম দিন শুতে শুতেই রাত 12টা বেজে গেল। ঘুমের নাম নাই, খালি গল্পই চলেছে। আমি কথা ভুলে শুয়ে আছি একলা ঘরে, বোধহয় একটু তন্দ্রার মতনও এসেছে। হঠাৎ মনে হলো কে যেন ধাক্কা দিচ্ছে আমাকে। ধড়ফড়িয়ে উঠে বসলাম। দেখি মেজদা সুকুমার। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? সে বললে, নেত্যবাবু আপনাকে ডাকছেন, বিশেষ দরকার। ভালো বিপদেই পড়া গেছে দেখছি। বিশেষ দরকারের আর সময় খুঁজে পেলেন না? অগত্যা বললাম, যাও, যাচ্ছি। নেত্যবাবু এমডি পাশ করা ডাক্তার। তিনি আছেন বলে আমরা এত কটি প্রাণী নিশ্চিন্তে আছি। কাজেই তার ডাককে উপেক্ষা করতে পারলুম না। গিয়ে দেখি নেত্যবাবুকে ঘিরে ছেলের দল ঘেঁষাঘেঁষি হয়ে বসে আছে। জিজ্ঞাসা করলাম কি হলো? সমস্বরে উত্তর এলো, ভূত। বলে কি? সব খেপে গেল নাকি? না ইয়ার কি? একটা কড়া রকম কিছু বলবো ভাবছি, এমন সময় নেত্যবাবু বলে উঠলেন, ওই ছাদের দক্ষিণ কোণাটায় এইমাত্র দেখলাম। তার গলার আওয়াজে টের পেলাম বেশ ভয় খেয়ে গেছেন। আমাদের বাড়িটা ভুতুড়ে বলে একটু বদনাম আছে। বাড়ি মালি ও চাকররা অনেকেই অনেক কিছু অলৌকিক দেখেছে বলে বলে। কেউ কেউ আবার দেখে অজ্ঞান হয়েও পড়েছে। তবে আমরা কখনো কিছু দেখিনি। তবু গাটা কেমন ছম ছম করে উঠল। কি দেখলেন? বলতে না বলতেই নেত্যবাবু বলে উঠলেন, ওই কোণাটায় বসেছিলাম আমি, সুধীর, সুকুমার, অনুপ, বাপন। না দাঁড়িয়ে থাকা আর চলল না দেখছি, একটু বসতেই হলো। ভালো করে নেত্যবাবুর গা ঘেঁষে বসা গেল। একবার তাকিয়ে দেখলাম ছেলের দল আমাকে ঠেসে আছে, অথচ একটু আগে যেরকম গরম বোধ হচ্ছিল এখন যেন তেমন আর টের পাচ্ছি না। নেত্যবাবু বলে চলেছেন, আমরা ভূত নিয়ে জমিয়ে আলোচনা করছিলাম। সুধীর বলছিল, মামদোর চেয়ে সাহেব ভূত আরও ভয়ঙ্কর। রফিক মিয়া যেটা দেখেছিল সেটা ছিল সাহেব ভূত। বসে বসে আমাদের এইসব গল্প হচ্ছে। এমন সময় হঠাৎ অন্ধকারে মনে হলো কে যেন আমার বাঁ দিকে পিছনে দাঁড়িয়ে। সেদিকে মুখ ফেরাতেই দেখি কি ধবধবে সাদা মোমের মতন পোশাক পরা কে একজন আমার বাঁ কাঁধ ঘেঁষে বসবার উপক্রম করছে। আমি তো ছিটকে গিয়ে পড়লাম সুকুমারের ঘাড়ের ওপর। জিজ্ঞেস করুন সুকুমার, অনুপ বাপনকে। অনুপ ভয়ার্ত গলায় বলে উঠল, মেম ভূত। কেয়ারটেকার বলেছিল ওই সাহেব ভূতটার সঙ্গে একটা মেম ভূতও আছে। কি যে বলবো ভেবে পেলাম না। দেখছি এরা সকলেই একটা কিছু দেখেছে আর বেশ একটু উত্তেজিত হয়ে পড়েছে। তবু বললাম, তা তোমরা এক কাজ করো, বিছানা মাদুর গুটিয়ে ছাদের ওই উত্তর দিকটায় গিয়ে শোও। বাকি রাতটা কোনো মতে কাটিয়ে দাও। তারপর কাল যা হোক একটা ব্যবস্থা করা যাবে ক্ষণ। আর ওই ভূতটুতের গল্প ছাড়ো তো। মনের ভেতর ভূত ঢুকলে এই অন্ধকার রাত্রে অনেক কিছু দেখা যায়। আর দেখো নিচে মেয়েরা রয়েছে, কিছুতে না জানতে পারে। এসব কাণ্ড জানলে ভারী অনর্থ হবে। যাই হোক, সে রাতের মতো আর কিছু ঘটল না। আমি ছাদ থেকে নেমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে সূর্যের আলো দেখে মনে ভারী আনন্দ হলো। আর গত রাত্রের উত্তেজনা সব নেহাত ছেলে মানুষই বলেই মনে হতে লাগলো। হঠাৎ দেখি অনুপ যাচ্ছে। ভাবলাম ভালোই হলো, আগে ওকে নিয়েই পড়া যাক। ডাকলাম, অনুপ শোনো। কাছে আসলে পর বললাম, এই দেখো অনুপ, কালকের ওই বিষয়টা সম্বন্ধে কাউকে কিচ্ছু বলনি তো?
অনুপ আমাকে বাধা দিয়ে বলে উঠল, ও বিষয়ে আপনি কিছু ভাববেন না, একটা সস্তান করলেই সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিচ্ছি, এই তো সেই কাজেই বেরোচ্ছি, বলেই হন হন করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। বলে কি সস্তান করতে হবে? যুক্তিতে ঠাসা কথাগুলো যেগুলো ভেবে রেখেছিলাম ওদের ওপর ঝাড়বো বলে সব কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। তবুও ভাবলাম এও এক রকমের ভালো, আমার আর কিচ্ছু করার নাই। সমস্ত দিন কেটে গেল বিয়ে বাড়ির হই হল্লাতে। সন্ধ্যের পর লোক সমাগম শুরু হলো। তাদের বসানো খাওয়ানো প্রভৃতি নিয়ে নিঃশ্বাস ফেলবার সময় রইল না আর কারো। তারপর একে একে নিমন্ত্রিতরা সবাই বিদায় নিলেন। এবার বাড়ির লোকেরা সব খেতে বসবে। 2 জন যদি এসে বসলো তো 5 জনের দেখা নেই। ডাকাডাকি হাঁকা হাঁকির পর যদিও বা সব এলো তো সুধীরের পাত্তাই নেই। অনুপ ও অনুপ বলে ডাকছে সবাই। এমন সময়ে আমাদের চাকর চূড়ামণি এসে বললে, অনুপ বাবু তো ছাদ মে পূজাকে বন্দোবস্ত করছেন। যেই না বলা, এই 1 সেকেন্ড আগে সবার মুখে যে হাসি আর আনন্দের রেখা আঁকা ছিল সব গেল ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে। গেলাম একবার সিঁড়ির দিকটায়, গিয়ে দেখি অনুপ ছাদ থেকে নেমে আসছে। জিজ্ঞাসা করলাম, কি হে, সবাই বসে আছে তোমার জন্যে, তুমি আবার ছাদে গিয়ে কি লাগিয়েছো? সব ঠিক হয়ে গেছে, জিনিসপত্র অনেক কষ্টে জোগাড় করেছি। বেঙ্গাবাদের কাছাকাছি ঘুটিয়া গ্রামে এক বেটা ফকিরের কাছে। প্রথমে তো বেটা আমায় পাত্তাই দেয় না, শেষে কদরুদ সাহ ফকিরের নাম নিতে বাবা বলে বার করে দিল। মনে পড়ে গেল অনুপের তন্তরমন্তর ঝাড়ফুঁকের দিকে বরাবরই বিশেষ ঝোঁক আছে। কত ফকির সন্ন্যাসীর পেছনে সে যে ঘুরেছে তারই অত্তা নাই। জিজ্ঞাসা করলাম ব্যাপারটা হবে কবে? সে বললে আজ রাত 12টার পর। বললাম, তা এখন খাবে তো? আমরা সবাই একসঙ্গে বসছি কি না? বললে, খাবো না বলেন কি, বরং বেশি করেই খাবো, যে খাটুনিটা গেছে সমস্ত দিন। খেতে খেতে নেত্যবাবুকে বিশেষভাবে লক্ষ্য করতে লাগলাম। মনে হলো ভদ্রলোক ভারী মুচড়ে পড়েছেন। খাওয়া দাওয়ার পর 2টো পান চেয়ে নেব ভাবছি। হঠাৎ দেখি ছেলেদের দল চলেছে ছাদের সিঁড়ির দিকে, ওই সঙ্গে নেত্যবাবুও। তারপর দেখি কাপড় ঢাকা একটা থলে নিয়ে চলেছে অনুপ। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই অনুপ, তোমরা যে এসব করছো এতে খারাপ ফল কিছু হবে টবে না তো? অনুপ বললে, কিচ্ছু মাত্র খারাপ হবার সম্ভাবনা থাকলে আমি এ কাজে হাত দিতে পারি বলে আপনি ভাবেন? বললাম, না না তা নয়, তবে ভালো যে কিছু হবেই সে বিষয়ে তুমি কি নিশ্চিত? সে বললে, আমার মুখের কথায় আপনার বিশ্বাস হবে না, জানি আর তা করতেও বলি না। আপনি ওই পশ্চিম দিকের নিম গাছটার দিকে লক্ষ্য রাখবেন, ছাদে যেতে হবে না আপনাকে, এখান থেকেই লক্ষ্য রাখুন। একথা বলেই অনুপ সিঁড়ি দিয়ে উঠে গেল। কি যে বললে ভালো করে বুঝতে পারলাম না। ওই নিম গাছটার দিকে নজর রাখতে বললেই বা কেন? কি আছে ওখানে? আর ওই অন্ধকার রাত, আমি এতখানি দূরে, এখান থেকে কী বা দেখতে পাবো? নানা উদ্ঘট চিন্তা এসে মাথায় গুলিয়ে দেবার জোগাড় করেছে। একটা চেয়ার টেনে এনে বসলাম। নিস্তব্ধ রাত, মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। খানিক বাদে শুনতে পেলাম ছাদে মন্ত্রপাঠ হচ্ছে। কি বলা হচ্ছে তা কিছু বোঝা যাচ্ছে না, তবে অনুস্বার আর বিসর্গের প্রচুর ব্যবহার চলছে। তারপর কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ শুনি বেশ চড়া গলায় কথা আরম্ভ হয়েছে। কিন্তু এ কি, এ যে ইংরেজি, আর এসব কি বলছে? বিচ্ছিরি বিচ্ছিরি ইংরেজি, গালাগালের সঙ্গে ঝুড়ি ঝুড়ি হিন্দি আর বাংলা দুর্বাক্য চলছে, যা লেখা তো দূরের কথা, বলাও যায় না। অনেক পরিশ্রুত করে বাদশা দিয়ে তর্জমা করলে কিছুটা এই রকম দাঁড়ায়, তবে রে শাকচুন্নির বেটি, তুই দেখছি নিতান্তই ভালো কথার পেতনি নস। এতে যে মিনতি করলাম
তুই বুঝিও বুঝলি না। মেম ভূত দেখে ড্যাম নিগার বাঙালি ওঝা ভয় খেয়ে গেছে। ওরে, ওটা যে মেয়ে জাতের মান রাখার জন্যে, তা তুই বুঝবি কি করে? তোর কপালে যে অকথ্য অপমান লেখা আছে তা ভাবতেও আমার গা শিউরে উঠছে। জাতের বড়াই করছিস বলি? ওরে লজ্জা খাগি, তোর ওই অমন ভালো সাহেব ভূত থাকতে তুই একটা ভেতো বাঙালির ঘাড়ে চাপতে যাস কেন তবে? এত দেশ থাকতে তুই বেহার মুলুক এসেছিস চড়তে? বড় মধু পেয়েছিস এখানে না? এই বেহার মুলুকেরই ওষুধ প্রয়োগ করছি তোর ওপর। দাঁড়া, এদেশের ডাকু কয়াল সে মরে আজ কারিয়া পিড়েতে হয়েছে, তারই হাতে তোকে দিচ্ছি ছেড়ে। এ কি নিম গাছটা ওরকম দুলে দুলে উঠছে যে? কই তার আশেপাশের গাছগুলো তো নড়ছে না, হাওয়া তো এক বিন্দু নেই। তবে এরকম হচ্ছে কি করে? সঙ্গে সঙ্গে ওপরে চিৎকার হলো, পাকড়ো পাকড়ো! আমার সমস্ত গা দিয়ে যেন বিদ্যুৎ ছুটে বেড়াচ্ছে। কি দেখছি এসব? জেগে আছি তো? তারপর যা ঘটলো তা বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। দেখি সাদা আলখাল্লা পরা কি একটা, তার সঙ্গে ঝাপসা সাদা মতন আরও একটা কি, নিম গাছটা জুড়ে তাণ্ডব নাচ নেচে বেড়াচ্ছে। তার দাপটে সমস্ত গাছটা যেন ভেঙে পড়বার জোগাড়। সরসর মজমজ আওয়াজে বাড়িতে যে কটা কুকুর ছিল তারা ভীষণ চিৎকার জুড়ে দিল। একটু আগে যে শেয়ালের দল হুক্কা হওয়া ডাকছিল তারা ভীষণ ভয় পেয়ে ফেউ ডাকতে শুরু করে দিল। বাড়ির চাকরগুলো সমস্বরে রাম রাম করতে লেগে গেল। ভুবন পালোয়ান কান্নার সুরে এ বাবা পরেশনাথ বলেই শটাঙ্গে আছাড় খেলো এবং সঙ্গে সঙ্গেই মূর্ছা। ওপরে তখন হুলুস টুলুস লেগে গেছে। অনুপ চেঁচাচ্ছে, বেশ হুয়া, ঠিক হুয়া, আপ লে যাও, ফির না আনে পা। নিত্যবাবুও চেঁচাচ্ছেন, কিন্তু তার গলার স্বর অন্যরকম হয়ে গেছে। বোধ করি দারুণ ভয়ে মানুষের স্বর এরকম হয়। অসম্ভব রকম কাঁপানো ও বিকট গলায় তিনি চেঁচাচ্ছেন, ভয় নেই, ভয় নেই। তারপর সকলে মিলে লেগে গেল একসঙ্গে চেঁচানোয়। কে যে কি বলছে কিচ্ছু বোঝবার জো নেই। হঠাৎ শুনি আমার নাম ধরে নিত্যবাবু ডাকছেন, আসুন আসুন, শিগগির আসুন। কোনো রকমে সিঁড়ি বেয়ে উঠছি, বুকের ভেতরটায় যেন হাতুড়ি পিটছে। ছাদে উঠে যা দেখলাম তা রীতিমতো দক্ষযজ্ঞ বলা চলে। ছেলের দল কেউ বসে কেউ কাত হয়ে, সবাই জুবুথুবু মেরে গেছে। নেত্যবাবুও পাগলের মতো চেহারা, তার চুলগুলো সব খাড়া হয়ে গেছে। ঘিয়ের প্রদীপ উল্টে, তোষকটা তখনও জ্বলছে। দ্রব্য সামগ্রী যা যা ছিল সব কিছু চারিদিকে বিক্ষিপ্ত। সুকুমার মাটিতে পড়ে আছে। নেত্যবাবু তার একখানা হাত ধরে টেনে তোলবার চেষ্টা করছেন, আর সুধীর একটা ঘটি থেকে জল নিয়ে বারবার জলের ছিটে দিচ্ছে সুকুমারের মুখে। আস্তে আস্তে সুকুমার যেই চোখ মেললে অমনি নেত্যবাবু তার কানের কাছে বিকট গলায় মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, ভয় নেই, ভয় নেই। সে চিৎকার নির্ভীকেরও ভয় এসে যায়। রাত তো তখন কোনো মতে কাটলো। ভোর না হতেই উঠেছি। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গত রাত্রের ভয় বিভীষিকা যেন আকাশে মিলিয়ে গেল। ভাবলাম যাই একবার নিম গাছটা দেখে আসি। আস্তে আস্তে গাছতলায় গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখছি, কিছু বুঝবার জো নেই যে এরই ওপর কাল রাত্রে এত কাণ্ড হয়ে গেছে। হঠাৎ দেখি অনুপ সেখানে এসে হাজির। বললে, দেখেছেন? বললাম, কি? হাত দিয়ে দেখিয়ে বললে, ওই ডালটা। দেখি একটা বেশ মোটা ডাল সদ্য ভাঙা নিচে পড়ে আছে। অনুপ বললে, যাবার সময় ভেঙে দিয়ে গেছে, চিহ্ন আর কি। তারপর হেসে বললে, কেমন দেখলেন ভূত দিয়ে ভূত ভাগানো? গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর গল্পটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন অনেক গল্প শোনার জন্য।
ধন্যবাদ।